তো আজকে যেটা করব, লাস্ট ক্লাসে যে প্রি ট্রেনিং করছিলাম, লাস্ট ক্লাস বলতে থিওরির যে ক্লাসটা ছিল সেটার পরের স্টেপ আমরা করব। তো আমরা কি করছিলাম সেটা একটু দেখি, যে আমরা এলএলএম বলতে আসলে কি বুঝি। আমরা একটা নিউরাল নেটওয়ার্ক ট্রেন করি টেক্সট দিয়ে। তো আমরা এই স্টেপগুলা এই যে কার্পাথের ভিডিও থেকে আমরা দেখছিলাম যে আমরা ইন্টারনেট থেকে ডাউনলোড করি, টেক্সট ডাউনলোড করি, মানে স্ক্রেপিং করি আর কি, শুধু টেক্সট কন্টেন্ট গুলা। তারপরে সেগুলোর অনেক ফিল্টারিং চলে, প্রি প্রসেস করি টেক্সট গুলা, এবং যখন আমরা প্রি প্রসেস টেক্সট পেয়ে যাই, দ্যাট মিনস আমাদের একটা হিউজ চাঙ্ক অফ টেক্সট আছে, এবং এটা প্রায় কয়েক টেরাবাইট টেক্সট হইতে পারে। যেমন এই ডেটাটা, ফাইনাল ডেটাটা, এটা হলো মনে হয় 44 টেরাবাইট অফ টেক্সট। আর টেক্সট পাওয়ার পরে এগুলোকে আমরা টোকেনাইজেশন করি, মানে নাম্বারে কনভার্ট করি। এবং নাম্বার, আমরা দেখছিলাম যে সিম্বল, আমরা যদি শুধু অ্যাকচুয়াল আস্কি করে ফিরে যাই, বাইনারি রিপ্রেজেন্টেশনে ফিরে যাই, তাহলে আমরা দেখব যে এখানে আছে হলো 0 1 এর মানে হিউজ লম্বা একটা সিকোয়েন্স থাকবে। কিন্তু আমরা অত লম্বা সিকোয়েন্স চাই না, কারণ এই সিকোয়েন্স লেন্থটা আমাদের কাছে খুব মূল্যবান, আমরা যেটা দেখবো পরে। তো এই জন্য আমরা কি করি, দুইটা সিম্বলের পরিবর্তে আমরা মোর সিম্বল ইন্ট্রোডিউস করি, সিকোয়েন্স লেন্থ কমাই। তো আমরা 8টা করে বিট নিয়ে আমরা বাইট কনভার্ট করতে পারি। দ্যাট মিনস যে 0 to 255 যে সিম্বল সাইজ হয়, কতগুলো সিম্বল দিয়ে আমরা রিপ্রেজেন্ট করতে পারি প্রত্যেকটা 8 বাইটকে। আমরা এখানে টেক্সট বলে কিছু নাই, আমরা এইভাবে ভাববো না টেক্সট বলে, যে আমরা টেক্সট গুলাকে বাইনারিতে রিপ্রেজেন্ট করছি প্রথমে। জাস্ট এখানে কিছু বাইনারি আছে, বাইনারি থেকে 8টা করে, আস্কিতেও ভাববো না, আমি 8টা করে সিম্বল নিয়েছি, তার ইকুইভ্যালেন্ট নাম্বার আমি নিয়েছি। নেওয়ার পরে আমার 256টা সিম্বল আছে। তারপরে কি করছি, বাইট পেয়ার একটা অ্যালগোরিদম, যে এখানে ইমোজি দিয়ে বোঝানো হয়েছে যে আপনি ইউনিক জাস্ট একটা আইডি মনে করতে পারেন এই প্রত্যেকটাকে। জাস্ট নাম্বারও না, কিছু না, জাস্ট সিম্বল। নাম্বারে মানে যেটা বোঝাইতে যাচ্ছে যে আজকি কোড, এই জিনিসগুলো মাথা থেকে ঝেড়ে ফেলবেন এটা করার সময়, নাহলে কমপ্লেক্স হবে এটা বোঝার সময়। যে জাস্ট কিছু নাম্বার, ইউনিক আইডি এখানে। তো কি করছি আমরা, যে বাইট পেয়ার অ্যালগোরিদম যেটা করে, যে আপনার আহ, যদি দুইটা টোকেন পর পর অনেকবার ঘটে, আমরা খুঁজবো এর মধ্যে যে ম্যাক্সিমাম সব থেকে বেশি কোন দুইটা টোকেন পাশাপাশি আমরা পাইছি, সেই দুইটা টোকেন থেকে আমরা নতুন একটা সিম্বল দিই। ধরেন যে 1 16 32, এটা প্রথম আমরা পাইলাম যে ম্যাক্সিমাম নাম্বার অফ টাইম আছে। তো এইটার পরিবর্তে আমরা একটা সিম্বল ইন্ট্রোডিউস করবো, সেটাকে বলা হলো, সেটাকে নাম দিলাম আমরা 256। 255 পর্যন্ত ছিল, 0 to 255, এখন 256 দিলাম। এবার 256 এর পরে, তারপরে আবার এইভাবে আমরা চলতে থাকবো, যে দেখি এর পরে সব থেকে বেশি সংখ্যক বার কোন পেয়ারটা আছে। এইভাবে রিডিউস করতে করতে আমরা যখন ইউনিক সিম্বলের সংখ্যা এখানে দেখছিল যে 1 লাখের মতো আসছে, তখন আমরা থামছি, যে আমার এতটুকু সিম্বল এনাফ। ওকে, ওইগুলাকে বলা হয়েছে টোকেন। ওকে, এই নাম্বারগুলো হলো টোকেন। এটা ছিল কোথা থেকে, টেক্সটকে নাম্বারে কনভার্ট করা। হ্যাঁ, বাইট পেয়ার অ্যালগোরিদমের মাধ্যমে নাম্বারে কনভার্ট করা। আরেকটা অ্যালগোরিদমের নাম বলছিলাম গুগলের সেন্টেন্স পিস। তো ডিফারেন্ট টাইপ অফ অ্যালগোরিদম থাকতে পারে, এটা সব থেকে পপুলার। তো এই ফাইনাইট ডেটাতে শুধু 44 টেরাবাইট টেক্সটই নাই, এটাকে কনভার্ট করার ফলে 15 ট্রিলিয়ন টোকেন্স পাওয়া গেছে। টোকেন্স কি, টোকেন্সকে ধরা যেতে পারে একটা ওয়ার্ড বা একটা সাব ওয়ার্ড ধরা যেতে পারে। এটার কোনো মানে আপনি বলতে পারবেন না যে এতটুকুই টোকেন হবে। ওই কনভার্সনের পরে, ওই যদি বারবার আমি ওই বাইট পেয়ার এনকোডিংটা চালাইতে থাকি, তাহলে কি হবে যে আমি এরকম 15 ট্রিলিয়ন টোকেন্স পাবো। সেই টোকেন্সগুলো যে কোনো কম্বিনেশন অফ ক্যারেক্টার হইতে পারে। ওকে, তো এখানে আবার আমার থাকছে হলো 100,000 বা তার একটু বেশি আপনার ইউনিক হলো নাম্বার আছে, যেগুলো আমি বলতেছি যে আমার ট্রেনিং করার জন্য লাগবে। তো কি ট্রেনিং করতেছে এখানে আমরা, আর বলতেছিলাম যে আমাদের একটা নিউরাল নেটওয়ার্ক আছে। জাস্ট নিউরাল নেটওয়ার্কটাকে, টোকেনাইজেশন স্টেপে গেলাম, তারপরে নিউরাল নেটওয়ার্কের মধ্যে আমরা বলছি যতগুলো টোকেন আছে ততটা ক্লাস আমরা অ্যাসাইন করতে। যেমন আমরা খুব সিম্পল দেখছিলাম যে আইরিস ডেটা ক্লাসিফাই করার সময় যে 3টা স্পিসিসের ফ্লাওয়ার আছে, তাহলে 3টা ক্লাসিফায়ার ছিল এখানে। সেই জিনিসটাকে আমরা এখানে বলতেছি আপনার 100,277 টোকেন। এটা দেখা গেল এটা চ্যাট জিপিটির জন্য, ওপেন এআই টোকেনাইজারের জন্য, গুগলের জন্য অন্যরকম হইতে পারে। হ্যাঁ, টোকেনাইজেশন নাম্বার আউটপুট এটা ডিফারেন্ট হইতে পারে ডিফারেন্ট কোম্পানি। দ্যাট মিনস এটা এখন একটা ডেভেলপিং ফিল্ড, এটা এখনো স্ট্যান্ডার্ড কিছু আসে নাই। ওকে, এক এক কোম্পানি এক এক রকম স্ট্যান্ডার্ড করতেছে, আশা করা যায় আস্তে আস্তে এটা স্ট্যান্ডার্ড হয়ে যাবে। এবার আমরা কি করি, আমরা ওই যে স্যাম্পল টোকেন থেকে আমরা একটা উইন্ডো অফ টোকেন নিই, একটা ফিক্সড লেন্থ।
এই লেন্থটা আমরা বলছিলাম যে একটা প্রিসিয়াস আমাদের দিয়ে, আমরা যদি 1010 থাকতো তাহলে অনেক লম্বা সিকোয়েন্সের মধ্যে আমার অল্প একটু ইনফরমেশন থাকতো। এখানে এই চারটা সিকোয়েন্সের মধ্যে, চারটা নাম্বারের মধ্যে আমার অনেক বেশি ইনফরমেশন আছে। তো এইটা আমার ক্যাপচার করার ইচ্ছা, যে আমরা অল্প সিকোয়েন্স লেন্থের মধ্যে বেশি ইনফরমেশন ক্যাপচার করব। আর এটার জন্য আমরা আরএনএন দেখছিলাম যে কেন দরকার, যে আমরা ডিপেন্ডেন্সি, যে লাস্টের যে টোকেনটা আছে সেই টোকেনের পরে কোন প্রোটিনের টোকেনটা আসবে এটা ডিপেন্ড করে শুধুমাত্র লাস্টের টোকেন না, তার প্রিভিয়াস টোকেনগুলোর উপরও ডিপেন্ড করে। টেক্সটের জন্য এটা অনেক বেশি ট্রু। তারপরে কি হয়েছে যে আমরা এরকম একটা ফিক্স লেন্থ টোকেন নিয়ে নিছি, ধরেন এখানে চারটা টোকেন, এটা হলো কনটেক্সট উইন্ডো বলা হয় এটাকে। এইটার উপরে আমরা মডেলটাকে একটা নিউরাল নেটওয়ার্ক ট্রেন করি। এবার বলি যে আমরা নেক্সট টোকেনটা কি, এবং আমাদের ট্রেনিং এর ক্ষেত্রে আমরা নেক্সট টোকেনটা জানি, আমরা কনটেক্সট লেন্থের একটা বেশি আর কি নেই আর কি। তো আমরা নেক্সট টোকেনটা জানি। অ্যাকচুয়াল যেটা হবে যে এই ইনপুট আর আউটপুট মিলাই হলো কনটেক্সট লেন্থ। তো আমরা আউটপুট কারেক্টটা জানি, এখানে প্রবাবিলিটি দেখা গেলো প্রথমে যেটা দিল সেটা যদি, যেমন এখানে দিল 4%, এটা যদি আমার কম হয় তাহলে এটা আমি চাই এটা 100%-এর দিকে যাক, বা বেশি হোক, সব থেকে বেশি হোক, তখন আমি কি করব, গ্রেডিয়েন্ট ডিসেন্ট দিয়ে এটা ট্রেন করব। এতটুকুই কাজ। কিন্তু এটা অনেক বেশি ডেটা, অনেক বেশি রিসোর্স লাগে। তো এই জন্য এটা অনেক বেশি কস্টলি প্রসেস, মিলিয়নস অফ ডলার লাগে, এবং এই স্টেপটাকে বলে প্রি ট্রেনিং। তো প্রি ট্রেনিং করার পরে যেটা আমরা পাই সেটাকে বলা হয় যে একটা বেজ মডেল। তো ধরেন আমরা যদি ইসে যাই, হাগিং ফেস, হাগিং ফেস এটা আমি পরে আনতে চাইছিলাম, প্লেগ্রাউন্ড বলে একটা জায়গা আছে, প্লেগ্রাউন্ড। তো এইখানে আপনি হলো ইনফারেন্স করতে পারেন। ইনফারেন্স করতে কি, যে আমরা মডেলেরকে একটা টোকেন দিব, ও নেক্সট টোকেন প্রেডিক্ট করবে, তারপরে নেক্সট টোকেন সহ এটাকে দিব, দ্যাট ইজ প্রথমে 91 দিলাম, ও 860 প্রেডিক্ট করলো, তারপরে 91 তার 860 দিলাম, তারপরে সে কোনটা প্রেডিক্ট করলো। এইভাবে আমরা ম্যাক্সিমাম কনটেক্সট উইন্ডোর সমান দিতে পারি, বা অতটুকু ও ধর্তব্যের মধ্যে রাখে। মানে আমি তাকে যদি 10টাও দিই তো 4টা রাখবে এখানে, ওকে, তার কনটেক্সটের মধ্যে এই 4টা ইউজ করে সে হলো নেক্সট টোকেন প্রেডিক্ট করবে। তো এটা হলো ইনফারেন্স। এখানে ইনফারেন্স করা যায়, তো এগুলো স্লো হয় অ্যাকচুয়ালি। আচ্ছা, যদি খুব স্লো হয় আমরা এটা পরে করব। যে বেস মডেল কি করে, বেস মডেল যেটা করে, বেস মডেল হলো আপনার, সে জাস্ট টোকেন স্যাম্পল করে, সে তাকে দিলে সে দিতেই থাকবে, দিতেই থাকবে, দিতেই থাকবে, সে আসলে এক গোছায় উত্তর দিতে পারে না, সে জাস্ট টেক্সট জেনারেট করতে পারে। কিন্তু আমরা কি চাই, আমরা চাই হলো অ্যাসিস্ট্যান্ট, সে আমাকে একটা লিমিটেড টোকেনের মধ্যে আমাকে একটা কনস্ট্রাকটিভ একটা হলো যে আপনার অ্যান্সার দিবে, ডেফিনেটিভ কিছু অ্যান্সার দিবে। এটা তো আমরা চ্যাট জিপিটি ইউজ করি। কিন্তু বেস মডেল যেটা পাই, এই বেস মডেল অ্যাকচুয়ালি, এখানে আমি যদি ইয়ে করি, মডেল বেস দ্বারা লামা 3.2 বেস, শুধু বেসটা আমি চাই। বেস কি আছে এখানে? নাই, দাঁড়ান দেখি কোনটা পাওয়া যায়। ওপেন এআই বি, ইনস্ট্রাক্ট না, শুধু হবে বেস মডেল। গোয়িং 3.8 দিলাম, এখানে বললাম যে why is the, একটা কোশ্চেন করলাম এখানে, why is the sky blue, আমি জানতে চাই যে স্কাই কেন ব্লু। ও আচ্ছা, এটা আবার ট্রেন করা মডেল মনে হয়। আচ্ছা দেখি, তারপরেও জেনারেট করতেছে, আমরা একটু দেখার চেষ্টা করি অ্যাকচুয়ালি। না, এটা অ্যাসিস্ট্যান্ট মডেল অ্যাকচুয়ালি। আমি যেটা দেখাইতে চাচ্ছি ওইটা এখানে নাই। 3.8 বি, বি বলতে মনে হয় বিলিয়ন বলেছে। বেস মডেল যে বলতে যেটা বোঝায়, সে হলো যে আপনার সে জাস্ট টেক্সট প্রডিউস করতে থাকে, সে জাস্ট টেক্সট প্রডিউস করতে থাকে, সে অ্যাসিস্ট্যান্ট হয় নাই তখন। তাকে আপনি দিবেন, সে ইন্টারনেট সিমুলেট করতে থাকে। আমি মনে হয় একটা জায়গায় দেখাইছিলাম, আমি একটুখানি দেখাই তাহলে বুঝতে পারবেন। কোথায় ছিল এটা, হ্যাঁ এখানে। তো এলএলএম, ওই যে প্রথম লেকচারের দিকে দেখাইছিলাম যে এলএলএম ইন্ট্রোতে, কার্ভা থ্রি ভিডিওতে, যে আপনি যদি যখন ওকে, এই যে ওকে যখন আপনি ট্রেন করলেন, টেক্সট দিয়ে ট্রেন করলেন, তারপরে যদি আপনি ওকে বলেন যে কিছু একটা ইনস্ট্রাকশন দেন, তাহলে সে জাস্ট ইমাজিনারি কিছু টেক্সট দিতে থাকে যেগুলো ভ্যালিড নাও হইতে পারে। ধরেন এই জাভা কোডটা হয়তো ভ্যালিড না, এখানে সিনট্যাক্স এরর থাকতে পারে।
হ্যাঁ, অ্যাকুরেট না, অ্যাকুরেট নাম থাকবে না, বা এই বইটাতে অ্যাকুরেট আইএসবিএন নাম্বার থাকবে না। সে জাস্ট ইন্টারনেটের একটা সিমুলেশন দিবে। হ্যাঁ, জাস্ট ইন্টারনেটে যেইভাবে টেক্সট আছে ওইভাবে সে টেক্সট জেনারেট করতেই থাকবে। ওই টেক্সটটা অ্যাকুরেট হইলো কি না হইলো এটা নিয়ে তার কোনো মাথা ব্যথা নাই। এটাই বলতে চাচ্ছি আমি। এটা হলো বেস মডেল, যেটাকে বলে বেস মডেল। আর বেস মডেলের পরে আমরা সেই বেস মডেলটি দিয়ে অ্যাসিস্ট্যান্ট মডেল তৈরি করতে চাই। তো এইখানে আমি কিছু কনসেপ্ট দেখাবো। আচ্ছা দেখি, অ্যাসিস্ট্যান্ট বেস মডেল, অ্যাসিস্ট্যান্ট মডেল কনসেপ্টগুলো দেখানোর জন্য একটু ওয়েবে যাওয়া লাগবে। কারো কোনো কোয়েশ্চেন আছে? কারো কিছু অস্পষ্ট থাকলে আমাকে জিজ্ঞাসা করতে পারেন। এটা লোড হইতে থাকুক। কোনো কোয়েশ্চেন থাকলে জিজ্ঞাসা করতে পারেন। এনিথিং। আচ্ছা না থাকলে আমি বলি। তো অ্যাসিস্ট্যান্ট মডেলে কি করি আমরা? অ্যাসিস্ট্যান্ট মডেলে আমরা কোয়েশ্চেন পেয়ার তৈরি করি। বেস মডেলের কনসেপ্টটা আরেকটু ভালোভাবে আমি বলি যে আপনার এইখানে একটা টেক্সট জেনারেটর, যে টেক্সট জেনারেটর সে আসলে অ্যাসিস্ট্যান্টের মতো না, তাকে কোনো রুলস দেখানো হয় নাই, সে জানে না কিভাবে কনভারসেশন চালাতে হয়, সে জানে না তাকে কিভাবে তার কনভারসেশন চালাতে হয়। সে জাস্ট আপনার হলো টেক্সট জেনারেট করে, পরবর্তী নেক্সট টোকেন ইন্টারনেটে যার মনে হয়েছে যে অ্যাপ্রোপ্রিয়েট টোকেন সে জেনারেট করতে চায়। এটা হলো বেস মডেল। এবার অ্যাসিস্ট্যান্ট মডেল হলো সেখানে আপনার কনভারসেশন, মাল্টি টার্ন কনভারসেশন। ধরেন আপনি একটা অ্যাসিস্ট্যান্ট চান, তো সেই অ্যাসিস্ট্যান্টটা কেমন বিহেভ করবে এইটা আপনি ডিকটেট করেন বাই এক্সাম্পল। ওকে, বাই এক্সাম্পল দিয়ে দিয়ে আপনি তাকে বোঝাই দেন। আচ্ছা আবার একটু 2 মিনিট টাইম দেন, আমি আবার এটা অফ করি, আমি আসতেছি, ঠান্ডায় খুব। কনসেপ্টটা কি বুঝলাম যে বেস মডেল তার কোনো স্ট্রাকচারড কনভারসেশন চালানোর অ্যাবিলিটি নেই, সে জাস্ট টেক্সট জেনারেট করে, তাকে আপনি দিলেন সে জাস্ট টেক্সট জেনারেট করে। অবশ্য বর্তমানের মডেলগুলো অনেক বেশি স্মার্ট, তারপরে বেসিক কনসেপ্টটা এটা। এবার অ্যাসিস্ট্যান্ট মডেল তৈরি করতে গেলে আমরা অ্যাকচুয়ালি কি করি, আমরা কনভারসেশন পেয়ার তৈরি করি। এবং এইটা যখন আপনার প্রথম তৈরি করা হয়েছে, যখন আপনার প্রথম এলএলএম তৈরি করা হয়েছে, ইউজুয়ালি ওপেন এআই যখন এটাকে মানে বিজনেস কেসে ইউজ করতে গেছে, তখন তারা কি করছে, অনেক হিউম্যান হায়ার করছে, অনেক হিউম্যান হায়ার করছে। ইনস্ট্রাক্ট জিপিটি একটা পেপার আছে, ইনস্ট্রাক্ট জিপিটি পেপার আছে। এই সরি কই গেল, এটা না, ইনস্ট্রাক্ট জিপিটি পেপারটা, এখানে একটা পেপার আছে। এই পেপারটায় তারা হলো অ্যাকচুয়ালি প্রথম রিপ্রেজেন্ট করে আইডিয়াটা যে লার্জ ল্যাঙ্গুয়েজ মডেলকে অ্যাকচুয়ালি মানে অ্যাসিস্ট্যান্ট হিসেবে আর কি আপনার ট্রেন করা যায়, অ্যাসিস্ট্যান্ট হিসেবে ট্রেন করা যায়। সে শুধু টেক্সট জেনারেট করবে না, সে হলো যে আপনার তাকে আপনি একটা ইনস্ট্রাকশন দিবেন, সে সেই অনুযায়ী কমপ্লিট করে, এই যে প্রম্পট, সে এক্সাক্ট ইনস্ট্রাক্ট ফলো করবে। ওকে, এক্সাক্ট ইনস্ট্রাকশন ফলো করবে, মানে কনভারসেশন চালাইতে পারবে একটা অ্যাসিস্ট্যান্টের মতো। এটা হলো ইনস্ট্যান্ট জিপিটি পেপারে তারা প্রথম পাবলিশ করছিল, পরে ওইটা ফলো করে আরো অনেকে করছে। দ্যাট মিনস লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল শুধু এটাকে জেনারেটিভ এআই বলে, শুধুমাত্র জেনারেশন করতে পারে না, সে জেনারেশনটা তাকে যদি আমি প্রপারলি ট্রেন করতে পারি, কেমন ডেটা দিয়ে, কনভারসেশন টাইপের ডেটা দিয়ে যদি তাকে ট্রেন করা যায়, তাহলে তার ওই বিহেভিয়ারটা চলে আসে। দ্যাট মিনস তবে যখন আমরা ট্রেন করছি হিউজ ডেটা দিয়ে, হিউজ পরিমাণ ডেটা, এবং এখানে কয়েক মাস লাগে আপনার, তাহলে কয়েক হাজার জিপিইউ মানে কয়েক মাস ধরে রান করার ফলে এরকম একটা প্রি ট্রেইনড মডেল বলা হয়, যেটা জিপিটির ফুল মিনিং হলো জেনারেটিভলি প্রি ট্রেইনড ট্রান্সফর্মার আর্কিটেকচার ট্রান্সফর্মার। বাট জিপিটির যে মেইনটা ইয়ে হলো যে জেনারেটিভলি প্রি ট্রেইনড ট্রান্সফর্মার, এতে ইউজ পরিমাণ টেক্সটের উপরে ট্রেন করা হয়। দেন কি হয়, এই বেস মডেলটার এই ডেটা সেট যেটা আমরা দিয়ে ট্রেন করাইছিলাম, 44 ধরেন টেরাবাইট অফ ডেটা সেট, এই ডেটা সেটটাকে আমরা রিপ্লেস করি কি দিয়ে, হিউম্যান কনভারসেশন দিয়ে। ধরেন আপনি যেই টাইপের বিহেভিয়ার পাইতে চান এই মডেল থেকে, আপনি সেই টাইপের ডেটা দিবেন, কনভারসেশন ডেটা। ধরেন হিউম্যান আস্ক করতেছে হোয়াট ইজ 2 + 2, অ্যাসিস্ট্যান্ট উত্তর দেবে 2 + 2 = 4। if it was a star instead of plus, যদি তাহলে 2 star 2 equals মানে multiply equals 4, same as 2 + 2। ওকে, এই জিনিসগুলো অ্যাকচুয়ালি আপনার হলো ইয়া করে,
মানে এই ডেটা সেটগুলো হিউম্যান লেভেলার দিয়ে মানে কালেক্ট করে। ইনস্ট্রাকটিভিটি পেপার অনেক বড়, এখানে যদি আপনি টেকনিক্যালি পড়েন তাহলে যে আপনি এখানে পাবেন যে তারা অ্যাকচুয়ালি একটা কোম্পানি আছে স্কেল এআই, এই কোম্পানি হলো ডেটা সেট কালেক্ট করে। স্কেল এআই, স্কেল এআই কি করে, এটা হলো ডেটা কালেক্ট করে, এটা একটা কোম্পানি থেকে কন্ট্রাক্ট নিয়ে ডেটা কালেক্ট করে। আর তারপরে তারা হলো আপওয়ার্ক থেকেও আপনার এমপ্লয় নিছে, মানে ফ্রিল্যান্সারও নিছে, নিয়ে প্রফেশনাল এক্সপার্ট পিপল, আপনি কোডিং এর কোশ্চেন জিজ্ঞেস করতেছেন বা ইকোনমিক্স এর কোশ্চেন জিজ্ঞেস করতেছেন, ওই ফিল্ডে এক্সপার্ট লোকদের তারা হায়ার করছে, হায়ার করে তারা কনভারসেশন তৈরি করছে। কনভারসেশন কেমন, ধরেন আপনি একটা কোশ্চেন, ওই যে লেভেলার হিউম্যান লেভেলার তাদেরকে বলছে তুমি একটা কোশ্চেন নিয়ে আসো প্লাস ওই কোশ্চেনের অ্যান্সার নিয়ে আসো। তখন একজন এক্সপার্ট কি করবে, সে একটা কোশ্চেন তৈরি করবে বা অনলাইন থেকে ঘাটবে, তার উত্তরটাও সে ঘেটে ঘুটে একটা আইডিয়াল রেসপন্স বানানোর চেষ্টা করবে। এইভাবে আপনার দেখা গেল যে থাউজেন্ডস অফ থাউজেন্ডস, মানে আপনার হান্ড্রেডস অফ থাউজেন্ডস, আপনার লাখ লাখ হলো কনভারসেশন এরকম তৈরি করা হয়েছে, ওপেন এআইতে তারা তৈরি করছে, কালেক্ট করছে। তারপরে এই কনভারসেশন গুলাকে তারা টোকেনাইজ করছে, এই কনভারসেশন গুলাকে তারা টোকেনাইজ করছে, এবং টোকেনাইজ করার পরে যখন টোকেনে কনভার্ট হয়ে গেল তখন তারা কিন্তু এই প্রি ট্রেন যে বেস মডেলটা, যেটার মধ্যে আর কি ওই যে ইন্টারনেটের নলেজ আছে, ওই মডেলটাকে ফার্দার ট্রেনিং কন্টিনিউ করছে, এটাকে বলে ফাইন টিউনিং। সেটা অলরেডি ট্রেন্ড ছিল, প্রি ট্রেনিং বলে স্টেপটাকে, যে জাস্ট টেক্সট জেনারেশন করতে পারে সে, কোহেরেন্ট টেক্সট, মানে সঙ্গতিপূর্ণ টেক্সট, মেক সেন্স করে এরকম টেক্সট জেনারেট করতে পারে, সেই মডেলকে নিয়ে, এবং তার মধ্যে প্রচুর হিউম্যান নলেজ ঢুকে গেছে। কারণ আপনি চিন্তা করতে পারেন যে যখন আপনি দেখা গেল যে 1 মিলিয়ন ধরেন আপনি টেক্সট পর পর ওয়ার্ড পর পর প্রেডিক্ট করতেছেন, তখন ওয়ার্ল্ড সম্পর্কে তার একটা নলেজ এসে যাচ্ছে। ওকে, যেমন ধরেন আমি যদি উইকিপিডিয়াতে যাই, উইকিপিডিয়াতে যাই তাহলে উইকিপিডিয়ার ধরেন আজকের যে পেজটা আছে, দেখি কি পেজ আছে, আজকের ফিচার পেজ কি আছে। আচ্ছা, এডিটিং, ধরেন এআই দিয়ে সার্চ দিলাম বা আইনস্টাইনের সম্পর্কে সার্চ দিলাম, আইনস্টাইনের সম্পর্কে সার্চ দিই, আলবার্ট আইনস্টাইনের ধরেন এটা জীবনী এখানে আছে, এটা বায়োগ্রাফির মতো আছে। এখন এই টেক্সট যদি আপনি মডেলে ঢুকান, ওই ট্রান্সফর্মার মডেলের যে প্রি টেক্সটে ঢুকান, তাহলে যখন মডেলটা একটা টোকেনের পরে আরেকটা টোকেন প্রেডিক্ট করতেছে, এবং এই প্রেডিকশনের জন্য এবং বারবার এই টেক্সটগুলো সে দেখতেছে এবং সঠিকভাবে যদি প্রেডিক্ট করতে পারে, দ্যাট মিনস আইনস্টাইন কবে জন্মাইছিল, কবে মরছে, তারপরে কবে নোবেল প্রাইজ পাইছে, কবে কোন কাজ করছে, হ্যাঁ, এই নলেজগুলো কিন্তু তার প্যারামিটারের মধ্যে থেকে যাচ্ছে, অ্যাজ ইফ সে মেমোরাইজ করে ফেলতেছে ইন সার্টেন এক্সটেন্ট। ওকে, সেই নলেজগুলা, দ্যাট মিনস পরপর টেক্সট জেনারেট করা বা প্রেডিক্ট করা, এটা কিন্তু খুব একটা মনে হচ্ছে না আহামরি কাজ। বাট যখন সে এই কাজটা করতেছে অ্যাকুরেটলি, তখন ওয়ার্ল্ড সম্পর্কে এবং হিউজ ভাস্ট টেক্সটের উপরে, সে ইন্টারনেট যত টেক্সট আছে প্রায় অলমোস্ট সব টেক্সটের উপরে যখন সেই প্রেডিকশনটা করতেছে, তার মধ্যে একটা নলেজ, তার ওই প্যারামিটারের মধ্যে নলেজ থেকে যাচ্ছে। এটা কিন্তু একটা হিউজ ব্যাপার, তার মধ্যে নলেজ আছে। এখন এই নলেজটাকে আমাকে বের করে আনতে হবে সার্টেন সেক্টরে, তার মধ্যে হিউজ অনলাইনে যত নলেজ আছে তার মধ্যে এইভাবে সে মুখস্থ করে রাখছে। এখন আমি তাকে সার্টেন টাস্কের জন্য তাকে আমি কনভারসেশনে ট্রেন করতে চাই। ধরেন এরকম চিন্তা করতে পারেন যে একজন খুব মেধাবী ছাত্র, সে অনেক বইপত্র মুখস্থ করছে, কিন্তু সে, তাকে জিজ্ঞেস করলে সে বুঝাইতে পারে না, তার মধ্যে নলেজ আছে বাট সে ভালো একটা কনভারসেশন চালাইতে পারে না। ওই কনভারসেশন চালানোটা আমরা এই পোস্ট ট্রেনিং স্টেজ বা ফাইন টিউনিং যেটাকে বলে, এই স্টেপে তাকে আমরা শেখাবো। এবং এটা শেখাইতে গেলে অ্যাকচুয়ালি আমরা যদি ইসে যাই, এটাও টোকেনাইজেশন, ঠিক, টোকেনাইজার, এখানে কি এটা যদি এক্সাম্পলটা থাকে এখান থেকে দেখবো। আচ্ছা, ধরেন এখানে কি আছে, সিস্টেম মেসেজ না, আচ্ছা সেটা লোড হইতে সময় লাগবে, তাহলে আমরা ওই, আচ্ছা এখানে আছে দেখেন। তো তাহলে সিস্টেম আমরা যে প্রম্পট গুলা দিই, সিস্টেম প্রম্পট গুলা দিই, তারপরে আমরা যদি লিখি যে হোয়াট ইজ 2 প্লাস 2, ওইটাকে দিই, তারপরে আমরা আরেকটা অ্যাড করলাম। এবারে অ্যাসিস্ট্যান্ট বলতেছে 2 প্লাস, সরি, 2 প্লাস 2 ইকুয়ালস 4। আরেকটা মেসেজ দিই, দিলাম যে যেটা আমরা দেখছিলাম যে হোয়াট ইফ ইট ওয়াজ, হলো যে 2 স্টার 2, তারপরে আমরা দিলাম যে অ্যাসিস্ট্যান্ট আরেকটা দিলাম যে ইট উড বি 4,
অলসো। ওকে, এই যে টেক্সটগুলো দেখেন, আমি এখানে টাইপ করতেছি, এখানে কিছু জিনিস ঘটতেছে, কি ঘটতেছে আমরা একটু দেখি। তো এই যে টেক্সটগুলো আমরা টাইপ করি, ধরেন চ্যাট জিপিটি, আমরা শুধু এইটুকু দেখি, চ্যাট জিপিটি যে অ্যান্সারটা, ও আচ্ছা, আর একটা সিস্টেম প্রম্পট, এটা এটা এখন দেখার দরকার নেই, একটু রাখেন। আমরা এইটুকু টাইপ করলাম, চ্যাট জিপিটি আমাকে এইটুকু দিল, তারপরে আমরা এইটুকু টাইপ করলাম, চ্যাট জিপিটি আমাকে এইটুকু দিল। এই যে কনভারসেশনটা চলতেছে, এইরকম কনভারসেশন তারা লাখে লাখে জোগাড় করছে, তারা শুধু টেক্সটগুলো জোগাড় করছে, তারপর কি করছে প্রোগ্রামেটিক্যালি। এখন এইগুলাতে তো আমরা টোকেনে কনভার্ট করতে পারি, আমরা অলরেডি জানি আমাদের একটা টোকেনাইজেশন প্রোগ্রাম আছে, অ্যালগরিদম আছে, যে বাইট পেয়ার এনকোডিং অ্যালগরিদম, এটাকে টোকেনাইজার বলে, টিক টোকেনাইজার, ওপেনাইজার যেটাকে বলে, এই অ্যালগরিদমটা। তো ধরেন এখানে মডেল যদি আপনি চেঞ্জ করে দেন, আপনার টোকেনাইজেশন চেঞ্জ হয়ে যাবে, নাম্বার চেঞ্জ হয়ে যাবে। ওকে, তো এই জন্য আমরা হলো যে এটা ইউজ করব, লোড হতে একটু সময় লাগে, যাই হোক। তো যেটা হবে যে মডেল যদি আপনি চেঞ্জ করেন, তাহলে আপনার টোকেন কাউন্ট, টোকেনাইজেশন এটসেট্রা এটসেট্রা আপনার চেঞ্জ হয়ে যায়। কি হলো এটা, সময় নেই, ফ্রি সার্ভিসের এগুলো ঝামেলা, ফ্রি সার্ভিস অনেক বেশি সময় নেয়। আচ্ছা, আমরা যেটা করছিলাম, আমরা আবার লিখি, হোয়াট, এখানে একটা জিনিস খেয়াল করেন, এখানে আমি লিখতেছি, এখানে কিছু টেক্সট আছে, এখানে কিছু নাম্বার আছে, এখানে কালার দিয়ে জাস্ট বোঝানোর চেষ্টা করতেছে। আমরা আবার লিখি জিনিসটা, হোয়াট ইজ 2 প্লাস 2। ওকে, এটা গেল আমি ইউজার হিসেবে, যে এটা হলো সিস্টেম, হলো তাকে বলা যে তার একটা পার্সোনালিটি সেট আপ করা, আর কিছু না। এবার আমি আরেকটা মেসেজ দিলাম অ্যাসিস্ট্যান্ট, বললাম যে 2 প্লাস 2 ইকুয়ালস 4। তারপরে আমি আরেকটা মেসেজ দিলাম, বললাম যে হোয়াট ইফ ইট ওয়ার স্টার, it was star instead of ক্লাস। হ্যাঁ, এটা আমার কোশ্চেন, ইউজারের কোশ্চেন। তারপরে অ্যাসিস্ট্যান্ট তখন অ্যান্সার দিবে যে ইট উড বি 4 অ্যাজ ওয়েল, বা এরকম কিছু একটা। এখন দেখেন যে আমি এখানে মেসেজ দিচ্ছি, এই সিস্টেম প্রম্পটটা কিন্তু আমরা দেখি না, এটা ওর মধ্যে অলরেডি দেওয়া থাকে। আমি এখানে মেসেজ দিচ্ছি এইটা, ও আমাকে রেসপন্স দিচ্ছে এইটা, আমি মেসেজ দিচ্ছি এইটা, ও আমাকে রেসপন্স দিচ্ছে এইটা। এই যেই রেসপন্সগুলো আমি চাই, সিমিলার, এক্সাক্ট না, সিমিলার টাইপের রেসপন্স আমরা এখানে কালেক্ট করব। ওকে, আমরা যদি ফাইন টিউন করতে চাই, ইউজুয়ালি আমরা ফাইন টিউন করি, আমরা কিন্তু প্রিটেন্ড করতে পারি না, মিলিয়নস অফ ডলার্স আমাদের নাই। আমরা এইখানে যদি মাসের পর মাস লাগে, এখানে ফাইন টিউনিং হয়তো কয়েক ঘন্টা লাগে, ম্যাক্সিমাম মেবি কয়েক ঘন্টা লাগে, মডেলের সাইজের উপর ডিপেন্ড করে। তো এই ফাইন টিউনিং স্টেজের জন্য আমরা যেই টাইপের অ্যান্সার হলো আপনার অ্যাসিস্ট্যান্ট থেকে এক্সপেক্ট করি, সিমিলার টাইপের, সিমিলার ভাইবের আমার হলো কনভারসেশন ডেটা কালেক্ট করতে হয়। ওকে, যেমন ওপেনএআই কালেক্ট করছে, এবং ওদের যে কোম্পানিগুলো আছে তাদের এক একটার এক এক রকম দেখা গেল যে কালেকশন পলিসি আছে, যেমন তারা হিউম্যান লেভেল আর কি ইনস্ট্রাক্ট জিপিটি পেপারে আছে, তারা বলছে যে ট্রুথফুল, আর হলো যে হেল্পফুল, আর হলো হার্মলেস, এই তিনটা তাদের মেইন পলিসি। তারপরে তাদের মানে কয়েকশো পেজেরও থাকতে পারে ইনস্ট্রাকশন আছে, যে তুমি এই টাইপের ডেটা নিবা, এরকম টাইপের অ্যান্সার হবে। এক্সাক্ট অ্যান্সারগুলো হিউম্যান লেভেল আর কালেক্ট করছে, কালেক্ট করার পরে তারপরে তারা এই ডেটাটাকে, এই যে অ্যান্সারগুলো দিছে, এইগুলোকে তারা টোকেনাইজেশনে কনভার্ট করছে এই প্রসেসের মাধ্যমে, যেটা আমরা এখানে দেখতেছি। তো এখানে কি ঘটতেছে একটু দেখি। দেখেন আমার টেক্সট এইগুলা, সিস্টেম প্রম্পটের টেক্সট এইটা, ইউজারের টেক্সট এইটা, অ্যাসিস্ট্যান্টের টেক্সট এইটা, ইউজারের টেক্সট এইটা, অ্যাসিস্ট্যান্টের টেক্সট এইটা, এটা একটা সম্পূর্ণ একটা কনভারসেশন। আপনি আর সিস্টেমটা না দিলেও পারেন। তো এই কনভারসেশনটা ইন্টারনালি কিভাবে কনভার্ট হয়, প্রথমে দেখেন কিছু ট্যাগ, এইচটিএমএল ট্যাগের মতো এখানে হলো যে আপনার অ্যাড হয়েছে টেক্সটগুলোর ফাঁকে ফাঁকে। সে কি করতেছে, যে বলতেছে যে এম স্টার্ট, এখানে এখানে বলা হয় মনে হয় যে ইমাজিনারি মনোলগ স্টার্ট, মানে একজন একটা, দুইজন কথা বলে ডায়লগ হয়, আর একজন একটা ডায়লগের মধ্যে একজন যেটা বলে ওটা হলো একটা মনোলগ। তো তাহলে একটা মনোলগ স্টার্ট হচ্ছে, এই মনোলগটা কে বলতেছে, এটা হলো সিস্টেম। সেপারেটর মানে হলো কে বলতেছে আর কি বলতেছে, তার মধ্যে একটা ট্যাগ আছে, সেপারেটর ট্যাগ। তারপরে মনোলগ এন্ড, দ্যাট মিনস এই যে আমি এটা লিখলাম, ইউ আর এ হেল্পফুল অ্যাসিস্ট্যান্ট, এইটাকে সে কনভার্ট করলো, এটাতে কয়েকটা ট্যাগ দিল, মার্কআপ করলো এইচটিএমএল এর মতো, যে একটা মনোলগ স্টার্ট হচ্ছে, কে বলতেছে, কি বলতেছে, মনোলগ স্টার্ট, মনোলগ এন্ড, কে বলতেছে, কি বলতেছে, তার মধ্যে একটা সেপারেটর। ওকে,
তারপরে বলতেছে যে আরেকটা মনোলগ স্টার্ট, কি বলতেছে কি বলতেছে, কখন এন্ড হচ্ছে, ঠিক আছে? তো এইচটিএমএল ট্যাগের মতো চিন্তা করতে পারেন, এটা একটা মনোলগ, কে বলতেছে আর কি বলতেছে, তার মধ্যে একটা সেপারেটর আছে, হ্যাঁ। এখন এটাকে আমরা কিভাবে চিন্তা করতে পারি? এইটাকে আমরা চিন্তা করতে পারি যে আপনার দাঁড়ান আমি একটা কথা বলতেছি, এই যে জিনিসগুলা, এই যে স্পেশাল সিম্বল গুলা আমি বলছিলাম, এইগুলাকে কি হিসাবে কাউন্ট করতে পারি, কি হিসাবে চিন্তা করতে পারি? এইগুলাকে আমরা এক্সট্রা টোকেন হিসেবে চিন্তা করতে পারি। এই যে সিস্টেম, ইউ আর এ হেল্পফুল অ্যাসিস্ট্যান্ট, এই টেক্সট গুলাকে যদি আমি টোকেনাইজারের মধ্যে দেই, তাহলে আমাকে নাম্বারগুলো দিবে। ওকে, কিন্তু যেমন ধরেন আমাদের আছে 100,000, কিন্তু একটা সিম্বল দেখতেছি দেখেন 200,000, এই টোকেন তো আমাদের নাই, এটা কোথা থেকে আসলো? এই একটা আছে 200,000, এটা কোথা থেকে আসলো? তো এটা কোন নম্বরে আছে দেখেন, ইমাজিনারি মনোলগ স্টার্ট, এটা হলো 200,264, ইমাজিনারি মনোলগ এন্ড, এটা হলো 200,265, আবার ইমাজিনারি মনোলগ স্টার্ট, এটা হলো 200,264। তাহলে এই এক্সট্রা সিম্বলগুলা ওপেন এআই ইন্ট্রোডিউস করছে, এইগুলা কিন্তু লার্ন করে নাই। এই যে আমরা দেখতেছিলাম যে টোকেনাইজেশন প্রসেসের মাধ্যমে লার্ন করতেছিল, প্রথমে মডেল প্রি ট্রেইনের মাধ্যমে লার্ন করছিল কিছু টোকেন, ওই টোকেনগুলো হলো এই সিস্টেম, ইউআর হেল্পফুল অ্যাসিস্ট্যান্ট, ইউজার টেক্সট, অ্যাসিস্ট্যান্ট টেক্সট, ওইগুলা কনভার্ট হবে। বাট এক্সট্রা যে এই যে টোকেনগুলা, এই টোকেনগুলা আমরা যে ওপেন এআই কি করছে, এমবেড করে দিছে টেক্সটের মধ্যে। দ্যাট মিনস একজন লেভেলার যখন এই ডেটাগুলো নিয়ে আসলো, তখন ইউজার বলতেছে না অ্যাসিস্ট্যান্ট বলতেছে, এগুলো কিন্তু লেভেল, অ্যাকচুয়াল কারেক্ট আনসার আমরা জানি, কোয়েশ্চেন প্লাস কারেক্ট আনসার, এগুলোই তো লেভেল, তাই না? ইনপুট আউটপুট ধরতে পারেন ওই হিসাবে, এক্স্যাক্টলি কারেক্ট না বাট ওই হিসাবে ধরতে পারেন। দেখা গেল যে সেই লেভেল ডেটাগুলাকে আমরা কি করতেছি, কে বলতেছে কি বলতেছে, কে বলতেছে কি বলতেছে, এইভাবে সাজাচ্ছি। সাজানোর পরে কি হচ্ছে, ধরেন আমি এখানে বললাম যে হোয়াট ইজ, আমি একটা টেক্সট বললাম যে হোয়াট ইজ 2+2, অ্যান্সার দিল 2+2 4, হোয়াট ইফ ইট ওয়াজ, এই পর্যন্ত এসে আমি এখানে থেমে যেতে পারি। মানে ওপেনএআই সার্ভারে কি করতেছে, আমি যখন একটা ধরেন একটা কনভারসেশন চালাচ্ছি, তখন আমি এই কনভারসেশন চালাইলাম, এই অ্যান্সার পাইলাম, পরে আমি এই কনভারসেশন এই কোয়েশ্চেন করলাম, এই কোয়েশ্চেনটা যখন যাচ্ছে ওপেনএআই সার্ভারে এই পর্যন্ত যাচ্ছে, যাওয়ার পরে টেক্সটগুলোকে এইভাবে মনোলগে সেপারেট করা হচ্ছে। এখানে বলতেছে এটা ইউজারের মনোলগ এন্ড, তারপরে কি করতেছে আরেকটা মনোলগ স্টার্ট করো, কে বলতেছে স্টার্ট করো, সেপারেটর দাও, এই পর্যন্ত দিয়ে ছেড়ে দিচ্ছে। এই পর্যন্ত দেওয়ার ফলে যে টোকেনগুলো আসতেছে, এই টোকেনগুলোকে মডেলের মধ্যে সে ইনপুট হিসেবে দিচ্ছে এবং বলতেছে নেক্সট টোকেনগুলো জেনারেট করো। এবং যেহেতু হাজারে হাজারে লাখে লাখে কনভারসেশনটা দেখছে, যখন সে এটা দেখবে যে ইমাজিনারি মনোলগ স্টার্ট, অ্যাসিস্ট্যান্টের টোকেন দেখবে, ইমাজিনারি মনোলগ সেপারেটর এর টোকেন দেখবে, দেখার পরে তারা বুঝবে যে মডেল তখন চেক করবে কি, আমি তাহলে অ্যাসিস্ট্যান্টের রেসপন্স জেনারেট করব। কেমন রেসপন্স? যেই রকম টাইপ অফ রেসপন্স আমি ট্রেনিং ডেটার মধ্যে দেখছি, এরকম টাইপ অফ কোশ্চেনের জন্য, তখন অ্যাকচুয়ালি এইখানে সে টোকেন জেনারেট করা শুরু করে। বুঝছেন জিনিসটা? এইভাবে অ্যাকচুয়ালি আপনার এই যে আমাদের এই আমরা যেভাবে দেখি যে কনভারসেশন হচ্ছে, এটা অ্যাকচুয়ালি কনভারসেশন হচ্ছে না। এখানে কি হচ্ছে যে আমাদের যেই প্রশ্নগুলো আমরা দেই, আমাদের যে টোটাল কনভারসেশন, চ্যাট জিপিটি যখন আমরা কথা বলতেছি, গোড়া থেকে শুরু করে একদম টোটাল কনভারসেশনটাকে সেভাবে সাজায়। সিস্টেম প্রম্পট ইউজুয়ালি আমরা দেখি না, ওইটা কোম্পানি থেকে দিয়ে দেয়, কিন্তু ওইটাও থাকে ওইখানে। সিস্টেম প্রম্পটের জন্য তার কি, সিস্টেম প্রম্পট কি আছে এখানে, তারপরে ইউজার কি বলছে, এই পর্যন্ত অ্যাসিস্ট্যান্ট কি কি রেসপন্স দিছে, ইউজার কি কি বলছে, লাস্ট ইউজার কি বলছে, লাস্টলি মানে শেষে এসে ইউজার কি বলছে লাস্টলি, সেই লাস্ট প্রম্পটের বা কোশ্চেনের পরে আমরা কি করি, এখানে ওপেনএআই সার্ভারে কি করা হয়, অটোমেটিক্যালি একটা ইমাজিনারি মনোলগ স্টার্ট করে অ্যাসিস্ট্যান্ট দিয়ে ইমাজিনারি মনোলগ সেপারেটর এই টোকেনগুলো অ্যাড করে দেন আপনার হলো ইয়ে করা হয়, ইনপুট দেওয়া হয় এলএলএম এ। এলএলএম তখন এই যে ওই ইট উড বি, ধরেন এই অ্যান্সারটা জেনারেট করলো, তখন ইট উড বি এত। তো এই কাজগুলো অ্যাকচুয়ালি ওপেনএআই এর সার্ভারে আমাদের হয়, বা এলএলএম এইভাবে কনভারসেশন জেনারেট করে থাকে। এইটুকু বোঝা গেল? আমাকে একটু বলেন এটা আমি কিভাবে এটা ওয়ার্ক অ্যারাউন্ড করতে আমি আরো বলবো। এটুকু বোঝা গেল? জি ভাই। আচ্ছা জি ভাইয়া। আচ্ছা, তো এইভাবে কাজ হয়। এখন এইটাকে কিভাবে আমি কনসেপচুয়ালাইজ করতে পারি? সিএস এর বা কম্পিউটার সায়েন্সের সব থেকে পাওয়ারফুল হলো অ্যাবস্ট্রাকশন। আপনি একটা জিনিস অ্যাবস্ট্রাক্টলি যদি আইডিয়া করতে পারেন, এবং অ্যাবস্ট্রাকশনে আসার জন্য আপনার অ্যানালজি সব থেকে ইম্পর্টেন্ট। যদি আপনি অ্যানালজি করে করে, উদাহরণ তুলনা করে করে আপনি বুঝতে পারবেন।
তাহলে এই জিনিসগুলো বোঝা ইম্পর্টেন্ট। এই জিনিসগুলো দেখা গেল ইউজুয়াল পাবলিক বা যারা বিজনেস করতে চায় তারা বুঝতে পারে না। তারা মনে করে যে এটা ম্যাজিক্যালি কোনো কিছু করতেছে। অ্যাকচুয়ালি ম্যাজিক্যাল কিছু না, আপনি তাকে যেরকম কনভারসেশন দেখাইছেন সেরকম কাজ করবে। এখন আমরা যখন ফাইন টিউন করবো, এটা খুবই ইম্পর্টেন্ট। ধরেন আপনি কোনো কাজ করতে চান, আপনি এটাকে কোডে কাজ করাবেন, তখন আপনি এই কনভারসেশন গুলা কোডিং এর কনভারসেশন আসবে। যখন আপনি দেখা গেল যে কোনো অ্যান্সার দিতে চান না, বা আপনি টোন আলাদা করতে চান, যেমন দেখা গেল যে আপনি এখানে একটা পজিটিভ টোন দিয়েছেন, আপনি যদি তাকে কোনো কোয়েশ্চেনের অ্যান্সার দিতে চান না, তখন আপনি সেই টাইপের কোয়েশ্চেন করে তাকে বলবেন যে আমি এই টাইপের কোয়েশ্চেনের অ্যান্সার দিতে পারবো না। ওকে, এবং এর অনেক গার্ড রেল আছে, এগুলো নিয়ে আরো আস্তে আস্তে আলোচনা করবো ইনশাল্লাহ। তো এখন আজকে যেটা দিয়ে আমি শেষ করব, খুব বেশি আজকে আমি বলার ইচ্ছাও নাই আমার, কারণ এটা নিতেও সময় লাগবে। তো আজকে যেটা দিয়ে আমি শেষ করব সেটা হলো যে আপনার এটা দিয়ে কিভাবে আমি এটাকে তুলনা করে আমার মাথার মধ্যে রাখবো। আচ্ছা, লোড দিয়ে এটাকে আপনারা কম্পিউটারের সাথে তুলনা করতে পারেন। তো প্রোগ্রামিং জিনিসটা, আমি একটা টার্ম ইউজ করব, প্রোগ্রামেবল মেশিন। এই টার্মটা আর আমার মনে হয় মনে রাখতে হেল্প করবে। এটা একটু আপনারা টেকনিক্যাল জিনিস দেখলেন, এবার জাস্ট অ্যাবস্ট্রাক্ট লেভেলে জিনিসটা মাথায় রাখার চেষ্টা করবেন, আর কিছু না। শাহরুল ভাই কোনো কোশ্চেন আছে? এনিথিং? তো নাই। না ভাই, আপাতত কোনো কোশ্চেন নেই। আচ্ছা ঠিক আছে, আমি পিছনে তো গল্পটা করছি। আচ্ছা, এটা লোড হইতে এত সময় লাগে কেন? ও আচ্ছা, এটা চালু আছে। এক সেকেন্ড, এত সময় লাগার কথা না। গুগলের জ্যামবোর্ডটা বন্ধ করে দিয়ে পুরো একটা ইয়ে করে দিলে, প্রজেক্টটা চালু করার দরকার ছিল। আচ্ছা, এই সময় একটু পজ নিয়েন, আর কিছু করার নাই। চালু না হলে আমি দেখাইতে পারতেছি না। আর কোনো কিছু এরকম সার্ভিসের কথা কেউ জানেন? হোয়াইট বোর্ড এটাই ইউজ করি। ভাই আমাদের তো চ্যাট জিপিটি আছে, চলো চ্যাট জিপিটি রে জিজ্ঞাসা পাওয়া যাবে না না, সিমিলার চ্যাট আরো জিপিটি কিছু। চ্যাট জিপিটি, আচ্ছা এখানে আসছে, আমরা এটা দেখি। চ্যাট জিপিটি জিজ্ঞাসা এক্সট্রা কথা কয় মাঝে মাঝে, হ্যাঁ, এই জন্য আমি যেটা জানি সেটা নিয়ে ওরে বেশি একটা প্যারা দিই না। আচ্ছা, তো তাহলে আমরা এটা দেখি, হ্যাঁ। ধরেন এটাকে কিভাবে ভাবতে হয় এই জিনিসটা নিয়ে। প্রোগ্রামেবল মেশিন একটা টার্ম, আমরা একটু থিওরিটিক্যালি যাব। প্রোগ্রামেবল মেশিন বলতে কি বোঝায়? যেইটাতে আমি ইনস্ট্রাকশন দিব, সে হলো ফলো করবে, তাই না? ইনস্ট্রাকশন দিলে ফলো করবে, এটা হলো প্রোগ্রামেবল মেশিনের মেইন কনসেপ্ট। এবং এইটা থিওরিটিক্যালি, মানে দেখা গেলো 1930s 40s এর দিকে যখন কম্পিউটার তৈরি হয়েছে, তারাই কিন্তু এগুলো থিওরিটিক্যালি ছিল, যে প্রোগ্রামেবল মেশিন, তাকে আমি কিছু ইনস্ট্রাকশন দিব, সে ফলো করবে। এখন এই ফলোটা এক্স্যাক্টলি করাইতে চাই আমরা, এটা হলো প্রোগ্রাম ডেফিনিশন, যে আমরা এক্স্যাক্টলি ফলো করবে, প্রত্যেকবার যতবার করবো ততবার এক্স্যাক্টলি করবে। এখন মেশিন লার্নিং এর যুগে এই প্রোগ্রামেবল জিনিসটা বা প্রোগ্রাম করা, আমরা মেশিন লার্নিংটাও এটা কিন্তু প্রোগ্রামিং এর সাথে তুলনা করতে পারি। আমরা প্রোগ্রামে কি করি? আমরা দেখা গেল যে কয়েকটা লাইন লিখি, দেখা গেল যে ইনস্ট্রাকশন, দেখা গেল ইনস্ট্রাকশন 1, ইনস্ট্রাকশন 2, ইনস্ট্রাকশন 3, ইনস্ট্রাকশন 4, এটসেট্রা এটসেট্রা। আমরা যতগুলো লাইন লিখি পরপর সে ফলো করে, এইভাবে আমরা প্রোগ্রাম করি। মেশিন লার্নিং এর যুগে আমরা কি করি? আমরা এক্সাম্পল দিয়ে দিয়ে প্রোগ্রাম করি, যে সার্টেন সিনারিওতে এরকম একটা ইনস্ট্রাকশন বা ইনপুট আসলে তুমি এরকম আউটপুট দিবা, বা এরকম ভাবে ফলো করবা ইনস্ট্রাকশনটাকে। এখানে আমরা 100% গ্যারান্টি দিতে পারি না, আমরা জাস্ট তাকে এক্সাম্পল দিয়ে বোঝাই। ওকে, তো এইটাকে ওয়ান কাইন্ড অফ প্রোগ্রামিং ধরতে পারেন। কয়েক দুইটা টার্ম ইন্ট্রোডিউস করার জন্য এটা বললাম। এটাকে বলতে পারি আমরা এক্সপ্লিসিট প্রোগ্রামিং, এক্সপ্লিসিট প্রোগ্রামিং। আর এটাকে বলতে পারি আমরা ইমপ্লিসিট প্রোগ্রামিং। ওকে, এক্সপ্লিসিট ইমপ্লিসিটের আইডিয়া কেমন? ধরেন যে আমি কনসালটেন্সি করতেছি, আমার কনসালটেন্সিতে আপনি 1 আওয়ার সার্ভিস পাবেন। তো এক্সপ্লিসিটলি আপনি যখন 1 আওয়ার হয়ে যাবে, আপনি তখন উঠে চলে যাবেন, আপনার আসলে থাকার কোনো ওয়ে নাই, আমি ওইখান থেকে উঠে চলে যাব, সাম কাইন্ড অফ রুট। হ্যাঁ, এখানে 1 ঘন্টা হয়ে যাবে, শেষ, ধরেন অনলাইন মিটিং এর মতো। ইমপ্লিসিট হলো
যে দেখা গেল যে আপনি আমার সামনে আসলেন, আমার 1 ঘন্টা হয়ে গেলে আমি উসখুস করতেছি যে ঠিক আছে আজকে তাহলে রাখি, আপনি ভালো থাকেন, হ্যান ত্যান, অন্য ধরনের কথা বলতেছি। হ্যাঁ, তো এটা হলো ইমপ্লিসিট, মানে আমি আমার বিহেভিয়ার থেকে বোঝাতে চাচ্ছি যে এটা শেষ। আউটকাম কিন্তু সেম, যে মিটিং শেষ, কিন্তু এক জায়গায় আমি এক্সপ্লিসিটলি বলে দিছি ওইটা শেষ হবেই, এক জায়গায় আমি ইমপ্লিসিটলি বোঝাতে চাচ্ছি। এটা হইতেও পারে, নাও হইতে পারে, মোস্ট অফ দ্য টাইম কাজ করে, কিছু তেরা কাস্টমারের জন্য হয়তো কাজ করতেছে না। তো মেশিন লার্নিং এর এই যে আমরা এক্সাম্পল দিয়ে দিই, ইনপুট আউটপুট লেভেল দিয়ে, তো আমরা এটাকে প্রোগ্রাম বাই এক্সাম্পল, ওকে, আমরা একে এক্সাম্পল দিয়ে দিয়ে প্রোগ্রাম করতেছি। তো এটাও কিন্তু প্রোগ্রাম করা, ওয়ান কাইন্ড অফ প্রোগ্রামিং করতেছি আমরা। তো এটাকে এবার দেখা গেল যে আমরা তাহলে টোটাল কম্পিউটিং যে স্ট্যাকগুলো আছে এর সাথে কিভাবে আমরা আলোচনা তুলনা করতে পারি। কম্পিউটিং স্ট্যাক বলতে ধরেন যে একটা সিপিইউ, সেইখানে কি থাকে, সিপিইউতে একটা অ্যারিথমেটিক লজিক ইউনিট থাকে, মেইন একটা কম্পিউটার, একটা মেমোরি থাকে বা র্যাম যেটাকে বলে, এটা কিন্তু মেইন পার্ট, এটুকু হইলেই কম্পিউটিং করা যায়, একটা কম্পিউটিং ইউনিট। কম্পিউটিং ইউনিট, আচ্ছা একটু ছোট করে লিখি তাহলে মনে হয় সুবিধা। কম্পিউটিং লিখতে লিখি, জায়গা লাগলে যাও। কম্পিউটিং ইউনিট, এইদিকে কি আছে আমরা যদি তুলনা করি, এটা হলো যে আপনার এক্সপ্লিসিট এর ক্ষেত্রে, আর এখানে আমরা দেখবো যে ইমপ্লিসিটের ক্ষেত্রে, ইমপ্লিসিট প্রোগ্রামিং বা মেশিন লার্নিং এর ক্ষেত্রে অ্যাকচুয়ালি, বা এলএলএম এর ক্ষেত্রে, আমাদের ক্ষেত্রে এইখানে আছে হলো যে আপনার নিউরাল নেটওয়ার্ক বা ধরেন ট্রান্সফর্মার আর্কিটেকচার, ট্রান্সফর্মার আর্কিটেকচার। এখন এইখানে যেমন আপনার এএলইউ মেমোরি আছে, এখানে ট্রান্সফর্মার আর্কিটেকচার আছে, এরা নিজে নিজে তো কিছু করতে পারে না, এদের ক্যাপাবিলিটি আছে। এএলইউ মেমোরি, এএলইউতে মেমোরি থেকে ডেটা আমি যদি এএলইউতে দেওয়ার ইনস্ট্রাকশন দিই এবং এএলইউ থেকে ইনস্ট্রাকশন দিয়ে মেমোরিতে স্টোর করতে পারি, তাহলে কি করে অ্যাকচুয়ালি কম্পিউটার কি করে, তার অনেকগুলো মেমোরি ব্লক আছে, সিপিইউ, এএলইউ, তার কিছু রেজিস্টার আছে, এখানে কিছু মেমোরি আছে, এই দুইটার কম্বিনেশনে তাকে যদি আমি ইনস্ট্রাকশন দিই, সে জাস্ট ডেটা পড়ে, তাদের উপর কিছু পারফর্ম করে, ডেটা স্টোর করে, এতটুকুই কাজ কিন্তু কম্পিউটারের মধ্যে। এখন এই কাজটাকে আমরা আরো ক্যাপাবল করতে পারি, তার মধ্যে ক্যাপাবিলিটি আছে, হিউজ পটেনশিয়াল আছে, সে দ্রুত কাজ করতে পারে, কিন্তু বেসিক্যালি সে কিন্তু টুস কমপ্লিমেন্ট অ্যাড না কি একটা করে, টুস কমপ্লিমেন্ট, কম্পিউটার কিন্তু এতটুকুই করে মেবি খুব সম্ভব, এখন এডিশন করে। কারণ ওইটা দিয়ে আমরা কিভাবে হলো এটা দিয়ে কমপ্লেক্স কাজ করাইতে পারি, তার জন্য আমাদেরকে প্রোগ্রাম লিখতে হবে, এটার জন্য আমাদেরকে প্রোগ্রাম লিখতে হবে। এবং ইউজুয়ালি আমরা মানে যত কাইন্ড অফ এই হার্ডওয়্যারটা ইউটিলাইজ করা যায় যত ভালোভাবে, এটার জন্য আমরা কি করি, এবং আমাদের এন্ড গোল হলো ইউজার যাতে ইউজ করতে পারে, এইখানেও আমাদের ইউজার যাতে ইজিলি ইউজ করতে পারে। এবং এই যে প্রোগ্রাম, অনেক প্রোগ্রাম লিখে লিখে আমরা একটা অপারেটিং সিস্টেম তৈরি করি, যাতে যাতে দেখা গেল যে ইউজার প্রোগ্রাম লিখতে পারে, সহজে প্রোগ্রাম লিখতে পারে, বা তার সাথে কম্পিউটারটাকে ভালো, এই যে ইএলইউ বা এর যে ক্যাপাবিলিটি আছে সিপিইউ, এটাকে যেন সে আরো ভালো ইফিশিয়েন্টলি কাজে লাগাইতে পারে, কমপ্লেক্স টাস্ক করতে পারে। একইভাবে আমরা কি করি, যে এইখানে যে ট্রান্সফরমারটা আছে, ট্রান্সফরমারটাকে আমরা প্রি ট্রেন করি। এটা হলো অ্যাজ ইফ আপনি অপারেটিং সিস্টেম তৈরি করতেছেন। একটা অপারেটিং সিস্টেম তৈরি করতে হিউজ পরিমাণ রিসোর্স লাগে, অনেক জটিল প্রোগ্রামিং করা লাগে, হাই স্কিল ডেভেলপার লাগে, অনেক কোড লেখা লাগে, ম্যাক্সিমাম নাম্বার অফ কোড কিন্তু অপারেটিং সিস্টেমে যায়, ওকে, হিউজ কোড বেস লাগে। এই জন্য কিন্তু অপারেটিং সিস্টেম বেশি লোক তৈরি করতে পারে না, উইন্ডোজ, মাইক্রোসফট, লিনাক্স, এরা ম্যাক ওএস, এরা কিন্তু তৈরি করছে, হিউজ একটা এফোর্ট লাগে। একইভাবে আপনার এই যে বেস মডেল তৈরি করতেও কিন্তু আপনার হিউজ পরিমাণ রিসোর্স লাগতেছে, এফোর্ট লাগতেছে, মানে কষ্ট হচ্ছে। তো এই ওএসটাকে আমরা এরকম বেস মডেলের সাথে তুলনা করতে পারি। এই ওএস এর পরে আপনি তাহলে ওএস কি করে, আপনাকে একটা খুব ইজি ইন্টারফেস দেয় প্রোগ্রাম করার জন্য, যে কম খরচে প্রোগ্রাম করার জন্য, যে আপনি আপনার এএলইউ মেমোরিটাকে কাজে লাগাবেন, মানে সিপিইউটাকে কাজে লাগাবেন, বাট ওএস এর ভায়া এটাকে আমরা ইউজুয়াল প্রোগ্রামার বা সিস্টেম প্রোগ্রামার বা জেনারেল পারপাস প্রোগ্রামিং বলতে পারি। যে এইখানে আপনি একজন ইঞ্জিনিয়ার হিসেবে বা ডেভেলপার হিসেবে আপনি এখানে ছোট ছোট প্রোগ্রাম লিখে ইউটিলিটি তৈরি করতে পারেন, ইউটিলিটি তৈরি করতে পারেন, যেমন ধরেন স্প্রেডশিট, গুগল ক্যালেন্ডার এটসেট্রা আপনি তৈরি করতে পারেন, যেগুলো ইউজার ইউজ করতে পারে। বেস মডেল তৈরি হওয়ার পরে একইভাবে আপনি এবং ইউটিলিটি তৈরি করতে আপনার লো কস্ট। বেস মডেল তৈরি করার পরে অ্যাকচুয়ালি আপনি যখন ইনস্ট্রাক্ট মডেল বলা হয় এটাকে, ইনস্ট্রাক্ট বা হলো আপনার হলো যে অ্যাসিস্ট্যান্ট মডেল, যখন আপনি তৈরি করেন তখন অ্যাকচুয়ালি আপনাকে এরকম
লো রিসোর্স লাগে। দ্যাট মিনস আপনাকে কিছু হাই কোয়ালিটির কনভারসেশন ডেটা, আপনি যে টাইপের কনভারসেশন ক্যারি অন করতে চান সেই টাইপের কনভারসেশন কালেক্ট করে আপনি এইটাকে ফার্দার ফাইন টিউনিং করেন। তো তাহলে শুরু হয়েছিল কোথায়? আমার একটা বেসিক ব্লক আছে, বিল্ডিং ব্লক, এখানে এলইউ মেমোরি, এখানে ট্রান্সফর্মার আর্কিটেকচার। এটাকে আমরা ইজিলি প্রোগ্রাম করতে চাই, এই জন্য মানে এই রিসোর্সটাকে ইউজ করতে চাই, এই জন্য আমরা হিউজ এফোর্ট দিয়ে আমরা ওয়ে অপারেটিং সিস্টেম তৈরি করছি। এটার ক্যাপাবিলিটি আমরা এক্সটেন্ড করতে চাই, হিউজ এফোর্ট দিয়ে আমরা বেস মডেল তৈরি করছি। এইবার এই ওয়েব অপারেটিং সিস্টেমের উপরে বেস করে ডেভেলপাররা ইউটিলিটি প্রোগ্রাম তৈরি করে এন্ড ইউজারের জন্য। বেস মডেলের উপর বেস করে ডেভেলপাররা বা যারা এআই ইঞ্জিনিয়ার যারা আছে তারা ইনস্ট্রাক্ট মডেল বা অ্যাসিস্ট্যান্ট মডেল তৈরি করে কনভারসেশন দিয়ে ট্রেন করে, এবং ইউজাররা তখন আমরা এটা ইউজ করতে পারি। এক্ষেত্রে ইউজাররা ইউজ করতে পারে ইন্টারনাল ডিটেল না জেনে। এগুলোর সম্মতিগুলো দেখলেন তিনটা জিনিসের, জিনিস কিন্তু সেম ওয়েতে আগাচ্ছে। তো তাহলে আমাদের ফোকাস হলো যে এই আন্ডারনিথ প্রিন্সিপালগুলো বোঝা, এবং পরে বেস মডেল তো আমরা ট্রেন করতে পারবো না আপাতত, আমাদের আমরা সুইটেবল বেস মডেল নিব, যে বেস মডেল কোন টাইপের ডেটার উপর ট্রেন করা, এবং আমাদের হার্ডওয়্যারেরও কিছু ইয়ে আছে, মানে রিকোয়ারমেন্ট থাকবে, এটা আস্তে আস্তে আমরা আরো নেক্সট উইকগুলোতে জানবো ইনশাল্লাহ। তারপরে আমরা কি করবো, যেই টাইপের টাস্ক আমরা করতে চাই, যেমন ধরেন আপনি একটা ওয়েবসাইট বানাতে চান, আপনার ওয়েব ল্যাঙ্গুয়েজ দিয়ে আপনার প্রোগ্রামিং করা লাগবে। আপনি সিস্টেম প্রোগ্রামিং করতে চান, আপনার সিস্টেম ল্যাঙ্গুয়েজ সি দিয়ে প্রোগ্রামিং করা লাগবে। তো এই ক্ষেত্রে আপনি দেখলো কোডিং এর ইয়ে করতে চান, আপনাকে হয়তো কোডিং রিলেটেড কনভারসেশন ডেটা লাগবে। আপনি যদি ইকোনমিক্স করতে চান, ইকোনমিক্স রিলেটেড কনভারসেশন ডেটা লাগবে। এটা দিয়ে আমরা এটাকে ফাইন টিউন করে ইনস্ট্রাক্ট বা অ্যাসিস্ট্যান্ট মডেল তৈরি করবো, এবং এইটাই হলো আমাদের ফাইনাল গোল, ফাইন টিউন করা। এবং তারপরে আমরা অ্যাকচুয়ালি এই ক্ষেত্রে এখন ইউজারও কিন্তু আমরাই, মানে এই ডেভেলপাররাই, ইউজুয়াল পাবলিক এখন ওইভাবে ইউজ করতে পারে না। ওকে, তো এই কম্পারিজনটা যদি আপনি মনে রাখতে পারেন যে এইভাবে এইভাবে অ্যাকচুয়ালি টেকনোলজি করে, তো সেই ক্ষেত্রে আমাদের কিন্তু ইজি হয়ে যায়। এবং আরেকটা জিনিস আছে, আমি বলছিলাম যে এইখানে এক্সপ্লিসিট প্রোগ্রাম করা 100% অ্যাকুরেট সবসময় দেয়, এইখানে দেয় না। ওই যে ধরেন 1% 2% টাইম সে খারাপ রেজাল্ট দেয়, ওই গাইডেন্স দেওয়াটা হলো ডিফিকাল্ট, এবং ওইটার জন্য আমাদের হিউজ পরিমাণে কোডিং করা লাগে, ফ্রেমওয়ার্ক লাগে, বোঝা লাগে সে কেমন বিহেভ করে, এবং তার সে যাতে আউট অফ মানে বাউন্ড না চলে যায়, কোনো কিছু খারাপ কিছু না করে ফেলে, এই জন্য তাদেরকে এখনো আমাদের কোডিং লাগবে। এবং এই জন্য আপনারা যদি অনলাইনে দেখেন যে কোডার রিপ্লেস হয়ে যাচ্ছে, হ্যান ত্যান সিলিং ফ্যান, কোয়ান্টিটি কমে যাচ্ছে, লো কোয়ালিটি কোডারের কোয়ান্টিটি কমতেছে। আপনি যদি হাই স্কিল কোডার হন, তাহলে এখনো আপনাকে এটাকে গাইড দেওয়া চলে লাগবে। চিন্তা করতে পারেন, এটা একটা মানে দেখা গেল খুব ট্যালেন্টেড একটা মেধাবী স্টুডেন্ট, যাকে আপনি গাইড করতে পারেন, বা আপনি একটা বাচ্চা মানুষ করার মতো চিন্তা করতে পারেন, যাকে আপনি নলেজ দিচ্ছেন, স্কিল করতেছেন, কিন্তু তাকে গাইডলাইন করা লাগতেছে, কারণ তার ইন্টারনাল আমরা কিভাবে কাজ করে ওটা এখনো জানি না, মানে কিভাবে এই আউটপুটগুলো দিচ্ছে আমরা জানি টেকনিক্যালি কিভাবে এটা করাইতে হয়, কিন্তু নিউরাল নেটওয়ার্কের মধ্যে কিভাবে কি জন্য সে এই আউটপুটগুলো দেয় এটা কিন্তু এখন আমরা জানি না। যে একটা নিউরন, মানে আমরা যদি এরকম জানি না বলতে যেটা বোঝায় যে এই নিউরনটা চেঞ্জ করলে কি হবে, এটা আমরা বলতে পারি না, পার্টিকুলার একটা নিউরন চেঞ্জ করলে কি হবে। ওকে, তো এই কম্পারিজনটা দিলাম, এটা একটু মাথার মধ্যে রাখার চেষ্টা করেন আস্তে আস্তে, তাহলে আপনি বুঝতে পারবেন যে অ্যাকচুয়ালি আমরা কি করতে চাচ্ছি, কোন স্টেপে আমি আসি। কেউ যদি আপনাকে বলে যে সে তুমি আমার এই বেস মডেল বানাই দাও, তখন আপনি বুঝবেন যে এটা তো অপারেটিং সিস্টেম তৈরি করার মতো একটা হিউজ আন্ডারটেকিং, এটা আমি কেন নিব। কিন্তু কেউ যদি বলে যে আমাকে একটা অ্যাসিস্ট্যান্ট বানাই দাও, তখন আমি বুঝবো আচ্ছা এটা একটা প্রোগ্রাম লেখার মতো, এটা আমি করতে পারি, কনভারসেশন ডেটা লাগবে, এটা দিয়ে আমি করতে পারি। আর যদি আপনি ইনস্ট্রাক্ট মডেল ইউজ করতে চান, তখন আপনি দেখা গেল যে আপনাকে কোডিং লিখে লিখে ওটাকে গাইড করতে হবে, দিয়ে অ্যাপ্লিকেশন বানাতে হবে। ক্লিয়ার? কোনো কোয়েশ্চেন আছে এখানে? এনিথিং? না ভাইয়া। আচ্ছা ঠিক আছে, এই পর্যন্ত বুঝলে আপনারা অনেক কিছু বুঝছেন, যেটা কিছুদিন আগে আমিও জানতাম না অ্যাকচুয়ালি। এবং আমি যতটুকু আইডিয়া করি বা যতটুকু লোকজনের পরিসরে মিশি টেকনিক্যালি, অনেকেই জানেন না। এক্সপিরিয়েন্স ডেভেলপার আছে, তার মানে আপনারা অনেক কিছুই জানেন এখন। অনেকেই হয়তো জানে, কিন্তু যেই আপনারা হয়তো আন্দাজ করতে পারেন যে সবাই জানে, এরকম না, অনেকে এইগুলা জানে না। তো আপনারা যদি এইটুকু পর্যন্ত বুঝে থাকেন, তাহলে আপনারা অনেক কিছু জানেন। এখন নেক্সট যেটা আমাদের কাজ হবে, ওই যে গার্ড করা, এলএলএম যে কনভারসেশন সে অ্যান্সার দিবে, বাট সে যে এদিক ওদিক চলে যাতে না যায়, এবং গেলেও যাতে তাকে রাইট ট্র্যাকে রাখা যায়, আমাদের নেক্সট মিশন হলো সেই রিলেটেড টেকনোলজিগুলো শেখা। মডেলগুলো কোথা থেকে পাবো, এই টাইপের কিছু জিনিস আছে, কিন্তু মেইন হলো মডেলকে গার্ড করা, এবং এইটার জন্য কোডিং কিন্তু লাগবে। এই জন্য মানে এআই ইঞ্জিনিয়ারের জন্য কোডিং বা সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং শেখা আগে যখন কতটা ইম্পর্টেন্ট ছিল বলতে পারবো না, বাট এখন খুব ইম্পর্টেন্ট।
যে আপনাকে একজন ভালো ডেভেলপারও হইতে হবে, মানে লজিক্যাল থিঙ্কার, প্রবলেম সলভারও হইতে হবে। কারণ আপনাকে এমন এমন সার্টেন ট্রিকি সিচুয়েশন আসবে যেখানে আপনি চান যে ও এইভাবে বিহেভ করুন, তাহলে আপনাকে সেই অনুযায়ী আপনাকে অ্যালগোরিদম সাজাইতে হবে। ওকে, এই জন্য যে রিসোর্সগুলো গতকাল দিছি ওই রিসোর্সগুলো আসলে খুব ইম্পর্টেন্ট, মানে কোডিং রিলেটেড রিসোর্সগুলো। আপনাকে কোডিংও বোঝা লাগবে। আপনি জাস্ট মনে করেন যে আমি জাস্ট কিছু কোডিং পারি, আমি এআই মডেল ট্রেন করতে পারি বা এপিআই কল করতে পারি, এটাতে শুধু হবে না। আপনাকে একজন ফুল প্লেস সফটওয়্যার ইঞ্জিনিয়ারের মতোই ভাবা লাগবে। ওকে, তাহলে এই পর্যন্ত যদি থাকে তাহলে ঠিকঠাক থাকে, তাহলে আর রাখি। আর নেক্সট উইকে মনে হয় আমরা আরো এবার একটু প্র্যাকটিক্যালে ফিরে যেতে পারি, মাঝে মাঝে একটু থিওরিতে আসবো, কারণ এগুলো দরকার হতে পারে। সাহিল ভাই, কৌশিক ভাই, কোনো কোয়েশ্চেন? ইঞ্জিনিয়ার? না ভাই। আচ্ছা, ঠিক আছে তাহলে আজকে এই পর্যন্ত রাখি। হ্যাঁ, ভালো থাকেন। আর যেগুলো জিনিসগুলো দেওয়া হয়েছে একটু করেন।